ইউনূসের পথেই চলছে তারেক রহমান। ডালিয়ানে মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর কাতারে নামালো বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদা। সুইচ ব্যাংকে বাংলাদেশিদের রেকর্ড আমানত, ইউনূস আমলের অর্থ পাচার এবং ঘাস খেয়ে অস্ত্র বানানোর পাকিস্তানি নীতিতে দেশ চালাতে গিয়ে কিভাবে বাংলাদেশকে সিরিয়া, লিবিয়া বানানোর ছক চলছে তা নিয়ে আজকে আমাদের এই বিশ্লেষণ। বাংলাদেশের রাজনীতিতে আর কূটনীতি আজ এমন এক সার্কাসে পরিণত হয়েছে যা দেখে হাসবেন নাকি কাঁদবেন তা ঠিক বলা মুশকিল। আপনারা যারা ভাবছেন যে বাটপার ইউনূসের 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের পর নতুন সরকার এসে বুঝি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সম্মান আকাশচুম্বী করে ফেলছে, তারা আজ বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সাইফুর রহমানের এই চাবুক মারা কলামটি ভালো করে শুনে নিন বা দেখে নিন। এই কলামের প্রতিটি শব্দ প্রমাণ করে দিচ্ছে যে ডক্টর ইউনূসের স্বজনপ্রীতি আর ব্যর্থতার বর্ধিত সংস্কার হিসাবে আজ কিভাবে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে বিশ্বমঞ্চে হাস্যকর ও অপমানজনক করে তোলা হচ্ছে। চীনের ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এর 17তম বার্ষিক সভায় যোগ দিতে গিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আইটি সেল যেভাবে অতিরঞ্জিত প্রোপাগান্ডা ছড়াচ্ছে তার বেলুন এক ফুৎকারে ফুটো করে দিয়েছেন সাইফুর রহমান। সত্যটা কি জানেন? ওই আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ, মঙ্গোলিয়া এবং মন্টিনিগ্রো এই তিনটি দেশ ব্যতীত পৃথিবীর অন্য কোনো দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান অংশই নেননি। বাকি সব দেশ থেকে যারা এসেছেন তারা বড়জোর মন্ত্রী বা সরকারি আমলা পদমর্যাদার কর্মকর্তা। উদাহরণস্বরূপ দক্ষিণ কোরিয়া থেকে যিনি এসেছেন তিনি সেই দেশের প্রধানমন্ত্রী ঠিকই, কিন্তু তিনি সরকারের প্রধান নন, তিনি প্রধান নির্বাহী হলেন সে দেশের প্রেসিডেন্ট। তার মানে কি দাঁড়ালো? বিভিন্ন দেশের সাধারণ ব্যবসায়ী আর সাধারণ সরকারি কর্মকর্তাদের সমপর্যায়ে নামিয়ে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আজ মঙ্গোলিয়া এবং মন্টিনিগ্রোর কাতারে গিয়ে দাঁড়িয়েছে। সাইফুর রহমান কত চমৎকার ব্যঙ্গ করে বলেছেন, একজন যেখানে অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন, অন্যজন সেখানে এসেছেন দেশকে মঙ্গোলিয়ার সমপর্যায়ে নামাতে। আজ আমরা এই ভিডিওতে ভাঙবো কিভাবে দেশের টাকা অপচয় করে এই পাপেট দেশ সরকারগুলো বা শোগুলো চালানো হচ্ছে এবং এর আড়ালে দেশ কিভাবে সিরিয়া, লিবিয়ার মতো দেউলিয়া রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগুচ্ছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পর্দা ফাঁস হবে আজকে। আসুন অতীতের ডটগুলো একটু কানেক্ট করি। সাইফুর রহমান তার কলামে সাবেক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বাটপার ইউনূসের বিদেশ সফরের ভেতরে নোংরা সত্যটা মনে করিয়ে দিয়েছেন। ইউনূস সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি প্রায় আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে যেতেন এবং দেশের মিডিয়াগুলোতে সেগুলোর দ্বিপাক্ষিক সফর বলে বিশাল ডাকডোল পেটাতেন। কিন্তু পরবর্তীতে সফরগুলো শেষ হলে জানা যেত যে সরকারি কোষাগারে কোটি কোটি টাকা খরচ করে তিনি মূলত নিজের ব্যক্তিগত পিআর এবং ব্যক্তিগত কর্মকাণ্ড পরিচালনা করেছেন। সেখানে গিয়ে সরকারি খরচে ভ্রমণ করে তিনি বিভিন্ন দেশের বেসরকারি প্রতিষ্ঠানের সাথে নিজের ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের চুক্তি সই করে এসেছেন। দেশের স্বার্থ ছিল সেখানে শূন্য, শূন্য এবং শূন্য, মানে তিন যেই শূন্যের কথা সে বলে সেই শূন্য শুধু দেশের ক্ষেত্রেই 3 শূন্য আমরা পেয়েছি। আর আজ ইউনূসের সেই বর্ধিত সংস্কার তারেক রহমান ঠিক একই ধারায় পুনরাবৃত্তি করছেন। দেশের প্রধানমন্ত্রী অন্তত প্রথম বিদেশ সফরটি কোনো একটি দেশের আনুষ্ঠানিক বা পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফর দিয়ে করা উচিত ছিল। সেখানে রাষ্ট্রীয় চুক্তি বা বড় কোনো কূটনীতিক সাফল্য আসতো। তা না করে তিনি চলে গেলেন এমন এক ফোরামে যেখানে কোনো বড় দেশের রাষ্ট্রপ্রধানই নেই। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির ডিরেক্টর এবং আমলাদের সাথে সেলফি তুলে সেটাকে কূটনীতিক মাইল সাফল্য বা মহা সাফল্য বলে চালানো হচ্ছে। তারেক রহমান যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তিনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে এভাবে খাটো করেন তখন তা দেশের প্রতিটি সাধারণ নাগরিকের জন্য অত্যন্ত অপমানজনক এবং লজ্জাজনক হয়। এ ধরনের চাটুকারিতা আর প্রচার সর্বোচ্চ নীতি দিয়ে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উদ্ধার করা যায় না, উল্টো তা বিশ্বমঞ্চে বাংলাদেশকে এক করুণ কৌতুকের পাত্রে পরিণত করে। দর্শক, আসুন এবার বাংলাদেশের ভেতর মরণাপন্ন যে অর্থনীতি তার একটা এক্সরে রিপোর্ট করে আপনাদের দেখাই। গত 2 বছর বাংলাদেশে কি কোনো নতুন বৈদেশিক বিনিয়োগ এসেছে? উত্তর হচ্ছে না, একদমই না। বড় একটা বিগ জিরো। ইউনূসের কথা যদি বলি, বড় তিনটা জিরো।
বৈদেশিক বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় সব বড় বড় ব্যবসায়ী এবং বিনিয়োগকারী ছিলেন তারা পর্যন্ত বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের পুঁজি এবং ব্যবসা গুটিয়ে দেশ থেকে টাকা তুলে নিচ্ছেন। এর সবচেয়ে বড় এবং অকাট্য প্রমাণ কি জানেন? সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত আশঙ্কাজনক এবং রেকর্ড হারে বৃদ্ধি পাওয়ার সাম্প্রতিক যে তথ্য, এই ডেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পূর্ববর্তী ইউনূস সরকারের আমলে এবং বর্তমান ট্রানজিশনে কি পরিমাণ অর্থ এদেশ থেকে পাচার এবং লোপাট হয়েছে। একদল লোক মুখে দুর্নীতির বিরুদ্ধে লম্বা লম্বা চওড়া লেকচার দিচ্ছে, আর ব্যাকডোর দিয়ে দেশের রিজার্ভ এবং জনগণের ট্যাক্সের টাকা সুইজারল্যান্ডে পাচার করে দিচ্ছে। ফলশ্রুতিতে কি হচ্ছে? ফলশ্রুতিতে হচ্ছে দেশের একসময় লাভজনক প্রতিষ্ঠানগুলোর প্রায় সবগুলোই এখন লোকসানের মুখে পড়ে দেউলিয়া হওয়ার পথে। কাঁচামালের অভাব, ডলার সংকট আর ভুল অর্থনৈতিক নীতির কারণে দেশের শত শত নামী দামি শিল্প কারখানা ইতিমধ্যে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, আর হাজার হাজার প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। লাখ লাখ শ্রমিক আজ কাজ হারিয়ে বেকার হয়ে রাজপথে ঘুরছেন। এই নাজুক পরিস্থিতিতে যেখানে দেশের একটি স্থিতিশীল, নিরাপদ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা সবচেয়ে জরুরি ছিল, সেখানে বর্তমান শাসকেরা ব্যস্ত আছেন ফাঁফা স্লোগান নিয়ে। অর্থনীতি বাঁচানোর কোনো রোডম্যাপ এদের কাছে নেই, আছে শুধু ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরার নোংরা কৌশল। সাথে সাথে আওয়ামী লীগকে নিধন করার এবং বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং রাজনৈতিক দল যার কোটি কোটি প্রায় 10 কোটি সমর্থক তাদেরকে বাদ দিয়ে অর্থনীতি চালানো, যার ফলে তাদের ব্যর্থতা সুনিশ্চিত। সে কথা আমি বারবার বলছি, আবারও বলছি। আওয়ামী লীগকে বাংলাদেশে প্রাসঙ্গিক করা এবং রাজনীতিতে অংশগ্রহণ করতে না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি কখনো ঘুরে দাঁড়াবে না। এটা আমি আগেও বলেছি, লিখে রাখেন, এখনো বলছি, লিখে রাখেন। এটা স্পষ্ট। এই বিষয়টা তারেক রহমান সরকার বা এই কার্ড ব্যবসায়ী সরকার যত তাড়াতাড়ি বুঝবেন ততই দেশের জন্য মঙ্গল। সাইফুর রহমান তার কলামে বর্তমান নীতি নির্ধারকদের এক চরম মূর্খতাকে চাবুক মেরেছেন। তিনি বলছেন, ঘাস খেয়ে অস্ত্র বানানোর মতো অবাস্তব এবং দেউলিয়া স্লোগান দিয়ে কোনোদিন রাষ্ট্র পরিচালনা করা যায় না। এই নীতি যদি বজায় রাখা হয় তবে আমাদের পরিণতি হবে হুবাহু পাকিস্তানের মতো। পাকিস্তানে কি হয় সেটা কি আপনারা জানেন? সে দেশের সামরিক বাহিনী সুখে শান্তিতে ভিআইপি লাইফ লিড করে, দামি দামি অস্ত্র যুদ্ধ বিমান কিনে, আর দেশের সাধারণ জনগণকে এক বস্তা আটার জন্য লাইনে দাঁড়িয়ে মারামারি করতে হয় এবং ভিক্ষে করতে হয়। আজকে বাংলাদেশে এই তারেক রহমান এবং ইউনূস সরকার, বাটপার ইউনূস সরকার বাংলাদেশকে সেই দিকেই কিন্তু ধাবিত করেছে। আমাদের দেশও আজ মানুষের প্রাথমিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য খাতের 12টা বাজিয়ে দিয়ে যদি সামরিক অস্ত্র আর যুদ্ধ বিমানের পিছনে জনগণের টাকা উড়ানো হয় তবে তার চেয়ে বড় আত্মঘাতী নীতি কিছুই হতে পারে না। সবচেয়ে বড় তামাশা হলো টাকা ছাপিয়ে কতদিন আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। বাংলাদেশ ব্যাংক থেকে অনবরত টাকা ছাপিয়ে বাজারকে মুদ্রাস্ফীতির আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। শুধুমাত্র 24 ঘন্টা শেখ হাসিনাকে অনবরত গালি দেওয়া, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়া এবং দলটির তৃণমূল নেতাকর্মীদের উপর বর্বর নির্যাতন চালিয়ে কোনোদিন দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে কার্যকর কিছু কাজ করতে হয়, বাজার নিয়ন্ত্রণ করতে হয়, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হয়। আপনি যে দলেরই প্রধানমন্ত্রী হন না কেন, সমস্ত দলের নেতাকর্মীদের বা সমর্থকদের নিরাপত্তা দিতে হবে। আদারওয়াইজ আপনার পক্ষে সেই সরকার চালানো এবং সফল হওয়া কোনো রকমই সফল না হবেন না। সেটাই বাস্তবতা। আজ দেশে আইন শৃঙ্খলার অবস্থা কি সেটা একটু দেখেন। প্রতিদিন গড়ে 10 জন মানুষ খুন হচ্ছে বাংলাদেশে, এবং যে অপরাধীরা কেন এতটা বেপরোয়া হচ্ছে সেটা কি আপনারা জানেন? কারণ দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তি, পুলিশ র্যাবের পুরানো নেটওয়ার্ক এখন আইন অপরাধী দমনে ব্যবহার হচ্ছে না। তাদের 24 ঘন্টা ব্যস্ত রাখা হচ্ছে কেবল লীগ দমনে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে সাইজ করার জন্য। দর্শক, আমরা একটু সাইফুর রহমানের সেই কলামের কিছু জিনিস আপনাকে একদম তুলে ধরা জিনিস যেটা আছে সেটা একটু আপনাদের একটু পড়ে শোনাতে চাই। ইউনূসের পথেই তারেক রহমান, নাম না জানা দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটাই হচ্ছে বাস্তবতা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা বলছে 17তম বার্ষিক সভায় বাংলাদেশ, মঙ্গোলিয়া এবং মন্টিনিগ্রো ব্যতীত অন্য কোনো দেশের সরকার প্রধান যোগ দেননি। যেসব দেশ থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন তারা কেউই নিজ নিজ দেশের সরকার প্রধান নন। উদাহরণস্বরূপ দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী সে দেশের সরকার প্রধান নন, বরং প্রধান নির্বাহী হলেন সে দেশের প্রেসিডেন্ট। তারেক রহমানের এই চীন ও মালয়েশিয়া সফর কেন্দ্র করে সামাজিক যোগাযোগ যেভাবে অতিরঞ্জিত প্রচারণা চালানো হচ্ছে তা নিতান্তই অবাস্তব। এভাবেই উনি ওনার কথাগুলো, চুম্বক অর্শগুলো তুলে ধরেছে, এবং ওনার লাস্ট যে বক্তব্যটা বা লাস্ট যে কথাটা সেটা একটু আপনাদের আমি যদি বলি,
যে একদম সর্বশেষ ওনার যে কথাটা সেটা উনি বলার চেষ্টা করছেন সেটা একটু আপনাদের বলার চেষ্টা করি। একজন অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছেন, অন্যজন সেখান থেকে দেশকে মঙ্গোলিয়ার সমপর্যায়ে নামাতে এসেছেন। এই সবের অন্তরালে ইসরায়েল যে একটি পরোক্ষ হুমকি দিয়ে রেখেছে সেদিকে নজর দেওয়া দরকার। সময় ইতিমধ্যে অনেক পার হয়ে গেছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ শক্তি যদি কেবল লীগ দমনই ব্যয় হয়, তবে একদিন হঠাৎ ঘুম থেকে উঠে দেখা যাবে দেশ সিরিয়া কিংবা লিবিয়ার মতো অরাজক রাষ্ট্রে পরিণত হয়েছে। এটাই ছিল ওনার কথার সর্বশেষ কথা এবং উনি সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছেন। বন্ধুরা, আজ আমাদের সমাজ আর প্রশাসন একদল মুক্তিযুদ্ধ বিরোধী এবং লীগ ফোবিয়ার আক্রান্ত সংকীর্ণ বনা গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই লীগ ফোবিয়া নামক মানসিক রোগে আক্রান্তদের দ্বারা দেশের কোনোদিন কোনো কল্যাণ সম্ভব নয়। দেশকে আগে অন্তরে ধারণ করতে হবে, দেশের ইতিহাসকে সম্মান করতে হবে, তবে দেশের মানুষের প্রতি অকৃত্রিম অনুভূতি জাগা সম্ভব। ইতিহাস সাক্ষী, পৃথিবীতে যখনই কোনো দেশের এমন পুতুল বা পাপেট সরকার এসেছে, তাদের কেউ কোনোদিন সফল হতে পারেনি। তারা কেবল দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছে। এই আভ্যন্তরীণ অরাজকতার অন্তরালে ইসরায়েল আমাদেরকে একটি পরোক্ষ হুমকি দিয়ে রেখেছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর। সেদিকে এই পোস্ট পাপেট সরকারের কোনো ধরনের নজর কিন্তু আমরা দেখছি না। সময় ইতিমধ্যে অনেক পার হয়ে গেছেন, সেটা সাইফুল সাহেব বলেছেন। পুলিশ যদি চোর ডাকাত খুনি না ধরে রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে ব্যস্ত থাকে, তবে একদিন হঠাৎ সকালে ঘুম থেকে উঠে আমাদের দেখতে হবে যে আমাদের এই প্রিয় বাংলাদেশ আজ সিরিয়া কিংবা লিবিয়ার মতো বা পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রে এবং অরাজক রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা এই ব্যর্থ টুরিস্ট কূটনীতি এবং অর্থনীতির ধ্বংসযজ্ঞ এবং এদেশের বুকে চলমান আইনি নৈরাজ্যের তীব্রতম ধিক্কার এবং প্রতিবাদ জানাই। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে তারেক রহমানের এই মঙ্গোলিয়া মন্টিনিগ্রো মার্কার সফর কি আসলে বাংলাদেশের কূটনীতিক দেউলিয়াপনা নয়? আর দেশে প্রতিদিন গড়ে 10 জন খুনের জন্য কি প্রশাসনের এই লীগ ফোবিয়াই দায়ী নয়? আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে এই চরম সত্য বার্তাটি দেশের কোনায় কোনায় পৌঁছে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সচেতন থাকুন, নিজের দেশের অস্তিত্ব রক্ষায় সোচ্চার থাকুন। আজ বিদায় নিচ্ছি, তবে সর্বশেষ বলতে যাচ্ছি, আপনার ঘরের শিশু সন্তান যারা রয়েছে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং টিনেজার যারা রয়েছে, মুরব্বী যাদের রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।